করে চিল্লিয়ে উঠে বসলো চাঁদনি। হাত পা থরথরিয়ে কাঁপছে, বুকের মধ্যে কাঁপুনের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ও শীতের রাতেও দরদরিয়ে ঘামছে। চাঁদনির চোখের সামনে ঝাপসা দেখল, চোখের পানিতে কিছু দেখা যাচ্ছে না। অন্ধকার লাগছে সব, কেমন যেন ঘোলাটে। স্বপ্ন, কল্পনা আর বাস্তবতার মাঝে অবস্থান করা চাঁদনি নিজের অবস্থান সম্পর্কে অবগত। চাঁদনি ব্যাকুল হয়ে বিছানা থেকে নামতে যাবে, তার আগেই কেউ একজন চেপে ধরল ওকে। চাঁদনি পিছু ফিরে চোখ তুলে তাকালো আধারের দিকে। চোখ দিয়ে অবিকল ধারায় পানি গড়িয়ে পড়ছে। আধার কিছু না বলে বুকের সাথে মিশিয়ে নিল ওকে। চাঁদনি দু হাতে জাপটে জড়িয়ে ধরল, বুকের মধ্যে ঢুকে যেতে চাইলো যেন। চোখের পানিতে টি শার্ট ভিজে গেল আধারের। আধার প্রশ্ন করতে থাকলো, চাঁদ, এই চাঁদ, কি হয়েছে তোর? চেঁচালি কেন? বাজে স্বপ্ন দেখেছিস? চাঁদনি ভয়ের তো দৃষ্টিতে তাকালো ওর দিকে। ওর চোখে মুখে আতঙ্কিত ভাব। আধারকে ভয় পাচ্ছে ও। আধারের বুঝে আসলো না ওর ভয় পাওয়ার কারণ। মৃদু কাঁপছে ও এখনো। আধার দু হাতের আঁচলে নিল ওর মুখ, ঝটপট ভেজা গাল চেপে ধরে বলল, কি হয়েছে? কাঁদছিস কেন? বল আমাকে, কি হয়েছে বাচ্চা? এভরিথিং ইজ ওকে? ভয় কেন পাচ্ছিস? আশ্চর্য, কাঁপছিস কেন এভাবে? চাঁদনি হু হু করে কেঁদে দিল। আধার উতলা হয়ে একের পর এক প্রশ্ন করছে ওর থেকে। ওর আদলের রাগের ছিটেফোঁটাও নেই। কতটা ইনোসেন্ট লাগছে ওকে, অথচ স্বপ্নের আধার ভাই কতটা ভয়ঙ্কর ছিল। আধার বারংবার প্রশ্ন করে যাচ্ছে, মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। চাঁদনি শান্ত হচ্ছে না। ও হেসকি তুলে কাঁদছে। চাঁদ, কি হয়েছে ইয়ার বল না, না বললে কি করে বুঝবো? চাঁদনি হেসকি তুলে বলল, আমি আর কোনো দিন কোনো ছেলের সাথে কথা বলবো না দাদা ভাই। আর কখনো কোনো ছেলের কথা বলবো না, তোমাকে নেতা সাহেবের কথাও বলবো না। আরে বাবা, কি হয়েছে বলবি তো আমাকে। নেতা ফেতা কোত্থেকে আসছে এখানে? না, কিচ্ছু বলবো না আমি তোমাকে বলবো না যে নেতা সাহেব আমার কাজিন, ওনার সাথে আমার কথা হয়েছে। বললেই তুমি আমাকে আবার শাস্তি দেবে। চাঁদনির ভয়ের চোটে উল্টাপুল্টা বকছে। ও কি বলছে ও নিজেও জানে না। আধার ভ্রু কুঁচকে তাকালো, বিভ্রান্ত স্বরে বলল, কে তোর কাজিন? কেউ না, আমার কোনো কাজিন নেই, আমি একা। চাঁদনি বিড়বিড় করে কি যেন বলতে থাকলো। আধার বুঝতে পারছে না ওর এসব পাগলামোর কারণ। একটু পর চাঁদনি ধরফরিয়ে বলল, তুমি এমন করতে পারলে? আমাকে মাটি চাপা দিয়ে দিতে? তোমার একবারও বুক কাঁপলো না? কতটা নিষ্ঠুর তুমি! একটা জ্যান্ত মানুষকে কবর দিয়ে দিচ্ছিলে তুমি, একটু দয়া মায়া হয়নি তোমার? আধার এবার ধমক দিয়ে বলল, পাগল হয়েছিস? কি বলছিস নিজে জানিস? আমি তোর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি তুই আমার পায়ের কাছে উপুর হয়ে ঘুমাচ্ছিস। এখন উঠে আবার পাগলামো করছিস। এসব পাগলামির মানে কি? চাঁদনি নিজের হাত পা পরোক্ষ করে দেখলো, না কোনো দড়ি নেই। কক্ষের লাইট জ্বলছে। ও ঘুমের চোটে অন্ধকার দেখছিল। আধার ভাইকেও খুব শান্ত দেখাচ্ছে। ঘড়ির কাঁটায় মাত্র 9টা বাজে। তখন তো ঘুটঘুটে অন্ধকার ছিল। যতই অন্ধকার হোক, ওদের রাতের খাবারটা খেতে খেতে 12টা বেজে যায়। 9টা ওদের জন্য মাত্র সন্ধ্যা। আচ্ছা, এটা স্বপ্ন ছিল? কি বাজে একটা স্বপ্ন। আধার এখনো ওকে জড়িয়ে ধরে আছে। চাঁদনি গা ছেড়ে দিল, বসে যাওয়া গলায় বলল, আমি দেখলাম তুমি আমাকে মাটি চাপা দিয়ে দিলে। কেন? এত বড় শাস্তির কারণ কি? জানি না, শুধু বলেছিলাম নেতা সাহেব আমার কাজিন, তুমি জানো সে আমার খালাতো ভাই। জানি, চাচ্চু বলেছে। এটা কি আমার দোষ? আধার শান্ত কণ্ঠে বলল, তোর দোষ কেন হবে? কাজিন হতেই পারে। পৃথিবীটা গোল, কোথাও না কোথাও আমাদের দেখা হয়ে যায়। আচমকে একটা সম্পর্কে জড়িয়ে যাই আমরা। যেমন ধর, তোর সাথে কি আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এখন তুই আমার বউ। কতগুলো মাস আমরা একসাথে আছি, স্বামী স্ত্রীর মতো নেই, ওটা আলাদা ব্যাপার। তোকে আমি বউ বলে মানতাম না, কষ্ট দিতাম, এখনও দেই হয়তো। তবু তোকে এক পলক না দেখলে আমার কতটা অসহায় লাগে নিজেকে। সেখানে নেতা সাহেব তোর কাজিন হলেও কি, তোর তো বিয়ে হয়ে গেছে। এর জন্য এটা নিয়ে এক্সাইটমেন্টেরও কিছু নেই, রেগে যাওয়ারও কিছু নেই। আধার খুব বুঝদারের মতো কথা বলছে, অথচ ও একটুকু বুঝদার না। সব কিছুতেই হই হই ব্যাপার ওর।
কাউকে নিয়ে চাঁদনি একটু উল্টাপাল্টা বললেই কেমন যেন পাগলাটে হয়ে যায় ও। সিম্পল একটা জিনিস নিয়েও খুব বাজেভাবে রিয়্যাক্ট করে। চাঁদনি ছেড়ে দিল আধারকে। একে তো ঘুমিয়েছিল, তার উপর কান্নাকাটির দরুন চোখ মুখ বসে গেছে ওর। পাগল তুই একটা। চাঁদনি অবসরে বলল, সবকিছু একদম বাস্তব মনে হচ্ছিল। আমার এখনো মনে হচ্ছে সব সত্যি সত্যি ঘটেছে আমার সাথে। আমার হাত পা মুখ বাঁধা ছিল, চারিদিকে সব অন্ধকার ভয়ঙ্কর ছিল। স্বপ্ন এতটা বাস্তব হয়? আরেকবার এসব ফালতু কথা বললে কানের নিচে চটকানা খাবি আমার। চাঁদনি মাথা নিচু করে কিছু একটা ভাবতে থাকলো। আধার ওর মাইন্ড ড্রাইভার করার জন্য বলল, চাঁদ, তোর নানুবাড়ির গল্প তো বললি না আমাকে। স্বপ্নে আমি তওবা খেয়েছি আধার ভাই, ভুলেও তোমাকে ওই টপিকে কিছু বলবো না আমি। আচ্ছা বলিস না, একটু স্বাভাবিক তো হ। অস্বাভাবিক আচরণ করছিস, এসে ড্রেসটা পর্যন্ত বদলাসনি, এখানে ঘুমিয়ে পড়লি, এখন এসব পাগলাম্য করছিস। একটু ফ্রেশ হয়ে নে। স্বপ্ন ছিল রে বাবা, বোঝ একটু। চাঁদনি কিছু না বলে ধীর পায়ে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। আধার খেয়াল করলো মেয়েটা এলোমেলো পায়ে হাঁটছে, খুব ভয় পেয়েছে বোঝা যাচ্ছে। এখনো ভয় কাটেনি। চাঁদনি চলে যেতেই আধার শয়তানি হাসলো। একেই বলে বোধহয় সাপও মরলো, লাঠিও ভাঙলো না। আজকের পর থেকে চাঁদনি ভুলেও কখনো কোনো ছেলের কথা বলবে না, কারো দিকে তাকানো সাহস করবে না। নানু বাড়ির টপিক তো ভুলেই যাবে। এই টপিকটাই মস্তিষ্কের মধ্যে ঘুরতে থাকবে সারাক্ষণ। হিটার অন করতে হবে। আধারের গায়ে কাদা লেগে আছে, ধুতে হবে। শীতের রাতে কনকনে ঠান্ডা পানি গায়ে লাগানোর সাহস নেই। আধার হিটার অন করতে গেল। মজার ব্যাপার হচ্ছে তানজিনা নিজেও জানে না আদৌ ওটা চাঁদনির স্বপ্ন ছিল না সত্যি আধার ওকে ওর বেয়াদবির শাস্তি দিয়েছিল। আকিব শিকদার সভায় বসে আছেন। আধার এসে ওনার পাশে বসলো। টেবিলে অর্পিতার জামাই বসে রাতের খাবার খাচ্ছে। জবা বেগম হরেক রকমের তরকারি তুলে পরম যত্নে খাওয়াচ্ছেন তাকে। ইদানিং সে বাড়ির অন্য সদস্যদের সাথে মেয়ে জামাইকে বসতে দেয় না। আজকের পর থেকে তো নিজেও বসবে না। আধারের মনে হচ্ছে খুব শীঘ্রই উনি বাড়ি ভাগের কথা বলবেন। আধার চায় না বাড়িটা ভাগ হোক। যতই ও এ বাড়িতে না থাকুক, তবুও সবার মিলেমিশে থাকাটাকে ও খুব ভালোবাসে। কিন্তু স্বার্থপর আপনজনের সাথে কি আদৌ থাকা যায়? যারা শুধু নিজেদের ব্যাপারটা বোঝে, আরেকজনের ভালো থাকা কেড়ে নেয়। যা হবে হোক, আধার সদা প্রস্তুত ঝামেলা বাড়ানোর জন্য। আকিব শিকদার আর চোখে দেখলেন আধারকে। আধার চোখ মুখ কুঁচকে দেখলো অর্পিতার জামাইকে। উনি বললেন, কিছু বলবে? আধার না তাকিয়ে বলল, অর্পিতার জামাইটাকে দেখলে না? আমার খুব আফসোস হয় জানো। কি সুন্দর শ্বশুরের বাড়িতে বসে বসে আরাম করে খাচ্ছে, কত আদর আপ্যায়ন পাচ্ছে। আমারও। আধার তাকালো, এবার উৎফুল্ল হয়ে বলল, সত্যি? শ্বশুরবাড়ির আদর আপ্যায়ন তো আমিও পেলাম না। ওর এত খাতি যত্ন দেখে খুব হিংসা হয়ে যায়। বলো। অন্তত একদিনের জন্য হলেও তুমি শ্বশুরবাড়ির আদর তো পেলে। অথচ আমাকে দেখো, এটা আমার শ্বশুরবাড়ি না চাচ্ছু, কেউ আমাকে এক পয়সার দাম দেয় না। তোমার উচিত না এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া? ওরা তো পারে না ওদের মেয়ে জামাইকে মাথায় তুলে রাখতে। পারলে মেজো বাবা ওই ষাঁড়টাকে কোলে নিয়ে কোলে বসে থাকতো। তুমি তোমার মেয়ের জামাইয়ের জন্য কিছু করতে পারলে না? আমি কি দোষ করলাম? আচ্ছা বলেন, আপনার জন্য কি করতে পারি আমি? তুমি কি করবে? দেখো মেজো মা কত আদর আপ্যায়ন করছে। আমার শাশুড়ি নেই বলেই কেউ আমার কদর করছে না। এই আফসোস আমি কোথায় রাখবো বলো? তুই বল না বাপ, তোর কি কদর চাই? আধার হাসি মুখে বলল, বিয়ে করে আমার জন্য শাশুমা কখন আনছো সেটা বলো। কি? শ্বশুরবাড়ি হিসেবে তোমার কিছু দায়িত্ব আছে না? এই বাড়িতে তোমার মেয়ে জামাইয়ের কোনো কদর নেই। তার কদরের জন্য তোমার উচিত তাকে একটা শাশুমা এনে দেওয়া, যাতে সে তার অধিকার অনুযায়ী কদর পায়। ফালতু কথা বলবি না আধার, আয় তোর কানটা ছিঁড়ে দিই আমি। আধার প্রতিবাদ করে বলল, একদম এই টোনে কথা বলবে না আমার সাথে। আগে যদি জানতাম তুমি একটা সিঙ্গেল ফাদার, জীবনেও তোমার মেয়েকে বিয়ে করতাম না আমি। এইভাবে সিঙ্গেল শ্বশুর বাবা দিয়ে শ্বশুরবাড়ির ফিলটা ঠিক নেওয়া যাচ্ছে না। আকিব শিকদার দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর বাচ্চামিগুলো শেষ হয় না কেন? বাচ্চামি? তোমার বাচ্চা দেখাশোনা করতে করতে অর্ধেক জীবন যাচ্ছে আমার। আমার বাচ্চামি করার সুযোগ কই? সেজন্যই তো বলছি, আমার বাচ্চাকে আমার কাছে রেখে যা, বড় হলে তোকে দিয়ে দেব।
তখন আর দেখাশোনা করতে কষ্ট হবে না। আধার দ্রুত আকিব শিকদারের হাত ধরে ফেলল, অনুনয় করে বলল, না শ্বশুর বাবা না, প্লিজ তুমি আমাকে বিধবা করে দিও না। তুমি সিঙ্গেল বলে প্রতিশোধ নিতে আমাকেও সিঙ্গেল করে দেবে, এটা আমি মানতে পারবো না। পারলে তুমি একটা শাশুমা এনে দাও। শাশুমা লাগবে না, তোমার শ্বশুরবাবাই যথেষ্ট তোমার জন্য। কি লাগবে আমাকে বলো। আদর আপ্যায়ন লাগবে। ক্রেভিংস উঠেছে হঠাৎ। যেমন? আমাকে বেড়ে খাওয়াবে, যেভাবে মেজো মা সবার আগে মেজামাইকে যত্নার্তি করে খাওয়াচ্ছে সেভাবে। পুরো দিন জিজ্ঞেস করতেই থাকবে আমার কিছু লাগবে কিনা। একদিন পরপর শপিং করাতে নিয়ে যাবে। বাকিগুলো মনে পড়ছে না, মনে পড়লে জানাচ্ছি। আয়। আকিব শিকদার উঠে দাঁড়ালেন। আধার পিছু পিছু উঠল। ওনার জবা বেগম অবাক দৃষ্টিতে তাকালেন দুজনের দিকে। আধার চেয়ারে বসছে, আকিব শিকদার সত্যি সত্যি বেড়ে দিচ্ছে ওকে। আধার হাসি মুখে এটা ওটা বলছে। জবা বেগম মুখ বাঁকালেন। আধার ইচ্ছে করে করছে এসব ওনাকে জ্বালাতে। কম্পিটিশনে লাগতে চায় ওরা, কম্পিটিশন। নিশুতি রাত, বাড়ির সবাই ঘুমিয়ে। রাত 3টে বাজে হয়তো। চাঁদনির হঠাৎ ঘুম ভেঙে গেল। ওর ওয়াশরুমে যেতে হবে, কিন্তু একা যেতে ভয় লাগছে। ইদানিং ওর রাতে খুব ভয় পায়। ওই দিনের স্বপ্নটা ওর উপর এত প্রভাব ফেলেছে যে ও এখন রাত বিরাতে জিন দেখছে। ওর মনে হচ্ছে বাড়িটা ভুতুড়ে হয়ে গেছে, আশেপাশে কেউ থাকে। চাঁদনি একা থাকলেই খপ করে ধরে ফেলবে। চাঁদনি পাশে তাকালো। আধার ঘুমিয়ে আছে। ও ঘুমিয়েছেও হয়তো একটু আগে। ওদের দুজনের ঘুমটা বড্ড আজব। পুরো রাত মোবাইল চালিয়ে সকালে ঘুমানোর বদ অভ্যাসের দুজনের মিল পাওয়া যায়। চাঁদনি রাত জেগে মোবাইল দেখে না। যদি আধার ঘুমিয়ে যায়, রাতে ওর ঘুমাতে ভয় লাগবে, এই জন্য আগেভাগে ঘুমানোর চেষ্টা করছে। কিন্তু এখন যে ঘুম ভেঙে গেল, এখন কি করবে ও? ইমার্জেন্সি ওয়াশরুমে যেতে হবে। ইস, আজ পানি কম খাওয়া উচিত ছিল। চাঁদনি ভাবলো আধারকে ডাকবে না, ও একা একা যাবে। আধার ওকে খেপাবে নয়তো। সাহস করতে পারলো না। বসে বসে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। সহ্য করতে না পেরে আধারকে ফিসফিস করে ডাকলো, আধার ভাই, হুম, ঘুমাওনি? জানি না। আধার বিপরীত পাশে ফিরে আছে, চোখ বন্ধ করে উত্তর দিচ্ছে। ওর ঘুম খুবই পাতলা। ছোট্ট একটা আওয়াজ কানে গেলেও ঘুম ভেঙে যায়। শোনো না একটু, কি? আমার সাথে একটু ওয়াশরুমে যাবে? তোর সাথে ওয়াশরুমে ঢুকে বসে থাকতাম? ছি, বাইরে দাঁড়িয়ে থাকবে, আমার ভয় লাগছে। আধার উঠে বসলো, ঘুমু ঘুমু চোখে তাকালো ওর দিকে, হামি তুলে বলল, তুই আবার ভয় পাচ্ছিস? প্লিজ চলো, ইমার্জেন্সি না হলে তোমাকে ডাকতাম না। চল। আধার ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে ঝিমোতে থাকলো। চাঁদনি ভেতর থেকে আওয়াজ দিল, তুমি চলে গেছো? আছি। চাঁদনি খুব দ্রুত বেরুলো। ওর মনে হচ্ছে আধার ওকে ফেলে চলে যাবে। আধার আবার শুতে গেলে ধরফরিয়ে বলল, একটু পানি খাই? ওখানেও দাঁড়িয়ে থাকতে হবে? প্লিজ। চাঁদনি পানি খেলো। দ্রুত খেতে গিয়ে কাপড়ে পানি ফেলে ভিজিয়ে ফেলল। আস্তে, এরকম করছিস কেন? এমনিতেই ঠান্ডা পড়ছে, তার উপর আবার পানি ফেলছিস, বুকে পানি আটকে যাবে, আস্তে খা। চাঁদনির ঘুম আসছে না কোনো মতে। ও চোখ ঘুরিয়ে কক্ষের আশেপাশে তাকালো। ধরফরিয়ে উঠে বসে বেড সাইডের ল্যাম্প জ্বালিয়ে দিল। শুয়ে পড়ে বিড়বিড় করে দোয়া পড়তে থাকলো। ও কালো কালো ধোঁয়াশে কি যেন দেখে। ও বুঝতে পারে এসব সত্যি না। কদিন ধরেই এই হ্যালুসিনেশনে ভুগছে। দিনের বেলা যেমন তেমন কেটে গেলেও রাতে কেমন যেন ভয় লাগে। ইভেন ওয়াশরুমে যেতে হলে পর্যন্ত আধারকে দরজার বাহিরে দাঁড় করিয়ে রাখে। ওর একটা স্বভাব হচ্ছে অবসরে জানালার পাশে দাঁড়িয়ে থাকা, ছাদে উঠে রেলিংয়ে পা ঝুলে বসে থাকা, পাখিদের কলতান, সবুজ ঘাসের উপর সোনালি সূর্য রশ্মি, এসব দেখে চোখ জুড়ানো। কিন্তু এখন ও দিনের বেলা ছাদে যেতেও ভয় পায়। আধারের কক্ষের জানালা দিয়ে বাইরের পেছনের সাইড দেখা যায়। দুদিন আগে সেখানেও কোদাল দেখেছে। এটা দেখেই প্যানিক করতে করতে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সেখানে কোদাল থাকা স্বাভাবিক, ওটাকে বাগানও বলা যায়। ওখানে অনেকগুলো গাছ আছে, নারকেল, পেয়ারা, তেঁতুল, আম, আরও অনেক ধরনের গাছ। মাঝে মাঝে নতুন চারা লাগানো হয়, তাই কোদাল থাকা খুবই স্বাভাবিক। কিন্তু চাঁদনির এটা মনকে বোঝাতে পারে না। ও তেঁতুল গাছের দিকে তাকাতেই পর্যন্ত ভয় পাচ্ছে। তেঁতুল গাছে নাকি জিন থাকে। এখন তো চাঁদনির মনে হয় ওই দিন হয়তো কোনো অশরী আত্মা আধার ভাইয়ের রূপ ধরে ওকে গলা চিপা দিয়ে দিতে চেয়েছিল। এটা বাড়ির সবাইকে বলার পর ওরা অনেক হেসেছে।
আধার তো এটা নিয়ে সারাক্ষণ পচায় ওকে, কিন্তু চাঁদনির মনে হয় না ওটা স্বপ্ন ছিল। ওর ভয় পাওয়া দেখে আকিব শিকদার বাড়িতে হুজুর ডেকে এনেছেন, পুরো বাড়ি বন করিয়েছেন আবারও, তবুও চাঁদনির ভয় কাটে না। আধার ভাই, আধার ওপাশ ফিরে মুখে হাত দিয়ে চেপে হাসছিল। চাঁদনির ডাক শুনে শব্দ করে হেসে দিল। চাঁদনির বিহেভিয়ারগুলো মুখস্থ হয়ে গেছে ওর। প্রথমে সাহস করে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু চোখ বন্ধ করে আজে বাজে কল্পনা করে আবার ওর দিকে ফিরতে বলে। আধার বোঝেনি চাঁদনি এতটা ভয় পাবে, একটা দুঃস্বপ্ন এতটা প্রভাব ফেলবে ওর উপর। ওর ট্রমা কাটছে না কোনো মতেই। আধারের বলতে হচ্ছে না ওর রুমে থাকতে, চাঁদনি নিজেই চলে আসছে। একবার সাহস করে রাতে নিজের রুমে থেকেছিল, ভয়ে আবার ওর রুমে এসে হাজির হয়েছে। আধারের কক্ষের দরজা ওর জন্য সব সময় খোলা। আধার চাঁদনির দিকে ফিরল, বহু কষ্টে হাসি আটকালো। মজা মনে হচ্ছে তোমার? কেন ভয় পাচ্ছিস? কিচ্ছু নেই চাঁদনি, কিচ্ছু নেই এখানে। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না। এখানে অশরীরী আত্মা ঘুরে বেড়ায় তোমার রূপ ধরে। আমাকে কবর দিতে চেয়েছিল, ওটা স্বপ্ন ছিল না। আমি মরতে চাই না দাদা ভাই, আচ্ছা ভয় লাগছে। এদিকে আয়। আধার চাঁদনিকে টেনে আনলো নিজের কাছে। চাঁদনি ভয়ে ভয়ে দেখতে থাকলো কক্ষের চারপাশ। আধার ওর বুকের সাথে জড়িয়ে ধরে বলল, কিছু নেই চাঁদনি, আমাকে মেরে ফেলবে। আমি আছি না। আমি থাকতে তোর কিছু হতে দেব? ও তো তোমার রূপ ধরেই আসে। ঘুমাতো, ফালতু কথা বলে খালি। তুমি একটা গল্প বলবে আমাকে? মাইন্ড ডাইভার্ট করা দরকার। আমি গল্প জানি না। বেশি ভয় লাগলে চল আমরা ঢাকায় চলে যাই। ভয়টা তো তোর এই বাড়ি ঘিরে। চাঁদনি আধারের বুকে মুখ বুজে থাকলো। ওর ভয় লাগছে, ভীষণ ভয়। 17 বছর জীবনে ও কখনো এতটা ভয় পেয়েছে কিনা মনে পড়ে না। আধারের মন খারাপ হয়ে গেল। মেয়েটা এত আতঙ্কিত হয়ে পড়েছে, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না ব্যাপারটা? চাঁদনি সোফায় বসে আছে, ও হাসনা হাসনার সাথে কথা বলছে। অনেকদিন পর বান্ধবীদের সাথে যোগাযোগ হয়েছে ওর। ক্লাস শুরু হয়ে গেছে, চাঁদনি এখনো যাচ্ছে না। এই নিয়ে ওদের চিন্তার শেষ নেই, ওকে তাড়াতাড়ি যেতে বলছে ওরা। চাঁদনি এখন কক্ষ থেকে খুবই কম বেরোয়, সারাক্ষণ কুণ্ডুলি পাকিয়ে বসে থাকে কক্ষে, দৌড় দিয়ে রাখে। তবে আজ মন ফ্রেশ করার জন্য ড্রয়িং রুমে বসলো। এখানে ওয়াইফাই কানেকশন ভালো পাওয়া যায়। অর্পিতা নিচে নেমে ওকে বসে থাকতে দেখে আদেশ চলল, চা বানিয়ে দে তোর ভাইয়াকে। চাঁদনি তাকালো না, ওর কানে ইয়ারপড থাকায় অর্পিতার কথা শুনলো না। অর্পিতা চবর্গীয় শব্দ করে ওর সামনে গেল, তুড়ি বাজিয়ে মনোযোগ আকর্ষণ করলো। চাঁদনি অবুঝ দৃষ্টিতে তাকালো, ইশারায় বুঝালো। কি? ইয়ারপডস খোল আগে। চাঁদনি ইয়ারপডস খুলতেই বলল, চা বানিয়ে দে। কার জন্য? তোর দুলা ভাইয়ের জন্য। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি, অন্য কাউকে বলো। তোমার হাজবেন্ডকে আমি কেন চা দিব? কারণ তুই চা বানাতে জানিস, আমি পারি না। আম্মু ঘুমাচ্ছে, বড় মাও রেস্ট করছে। বড় মা অসুস্থ, তোমাদের ফরমাইশ খাটতে খাটতে অসুস্থ হয়ে গেছে। এবার তুই একটু খাট, সারাদিন তো শুয়ে বসে থাকিস। সেম টু ইউ। এত কথা না বলে চা বানিয়ে আন। পারবো না। আম্মুকে ডাকবো? ডাকো। অর্পিতা রেগে যেতে গিয়েও শান্ত করলো নিজেকে, বলল, তুই তোর বড় বোনের কথা শুনবি না? আমার বড় বোন তুমি? হাহ, কাজের জন্য লাগবে সেটা বলো। বুঝেছিস তো, দে না ভাই, পারি না নয়তো তোকে বললাম। চাঁদনি আর কথা না বাড়িয়ে বলল, আচ্ছা একটু পর বানিয়ে দিচ্ছি। এখন বানিয়ে দিতে সমস্যা কি? জবা বেগম নামতে নামতে বললেন। চাঁদনি ভ্রু কুঁচকে তাকালো। অর্পিতা বলল, দেখো না আম্মু, একটু চাই তো বানিয়ে দিতে বলছি। চাঁদনি, চাঁদনির মুখের কথা কেড়ে নিয়ে বলল, তুমি বানিয়ে দাও, নেমেই তো এসেছো। বেয়াদবি করছিস কেন? যেটা বলেছি সেটা কর। জবা বেগমের মেজাজ চড়ে গেল। চাঁদনি কেন এভাবে শুয়ে বসে থাকবে? শুয়ে বসে থাকবে তো ওনার মেয়ে। চাঁদনির তো কোনো অধিকার নেই এ বাড়িতে, তবুও কেন রানীর হালে থাকবে ও? এমনিতেই চাঁদনির উপর ওনার অনেক রাগ। এবারে সে আগুনে যেন চাঁদনির মুখে মুখে তর্ক করা ঘি ফেলল। চোখ মুখ লাল করে বলল, কথা শুনবি না তুই? শুনতাম যদি সুন্দর করে বলতে। চা বানানো কোনো ব্যাপার না। অর্পিতা আপুর কথায় রাজিও হয়েছিলাম, কিন্তু অর্ডার করছো কাকে তুমি? আমি এবারই সার্ভেন্ট না। থাপ্পড় দিব একটা আমি তোকে, বেয়াদব। এক্ষুনি চা বানিয়ে আনবি তুই।
না। জবা বেগম রাগে কিরমির করতে থাকলেন। বর্ষা বেগম নেমে এলেন ওদের চেঁচামেচি শুনে, ধরফরিয়ে বললেন, কি হয়েছে? কত বড় বেয়াদব দেখেছো, মুখে মুখে তর্ক করছে আমার সাথে। বর্ষা বেগম চাঁদনির দিকে তাকালেন। চেয়ার শক্ত করে দাঁড়িয়ে আছে। ওর থেকে কিছু জিজ্ঞাসা করার আগেই জবা বেগম সবকিছু বললেন। বর্ষা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। অসুস্থ হয়েও তার শান্তি নেই। আচ্ছা, চা বানাতে হবে তো, আমি বানিয়ে দিচ্ছি। চাঁদনি, এদিকে এসো। না, তুমি বানাবে না, ও বানাবে। ও কোন মুখে বেয়াদব মেয়ে, মা না থাকলে এমনিই হয়, শিক্ষা দীক্ষা নেই। চাঁদনি চেঁচিয়ে বলল। মেজমা, খবরদার আমার আম্মুকে নিয়ে কিছু বলবে না। বর্ষা বেগম বললেন, আশ্চর্য, তোমরা এমন করছো কেন ওর সাথে? তুমি চুপ করো ভাবি, তোমাকে কেউ ডাকিনি এখানে। বর্ষা থতমত খেলেন, লজ্জাও পেলেন। বয়সে বড় হওয়া সত্ত্বেও জবা বেগম এভাবে কথা বলেন ওনার সাথে। চাঁদনি বুকে 2 হাত আড়াআড়ি করে বলল, এখন তো আরো বানাবো না, নিজেদের কাজ নিজেরা করো। তোমার মেয়ের জামাইকে আমি কেন চা বানিয়ে দিব? তোমার মেয়ে চা বানাতে পারে না? আমাকে তো ঠিকই খোটা দিতে পারো। নিজের মেয়ে যে অষ্টরম্ভা সেটা দেখো না। আমি চা বানাবো না, বড় আম্মুকেও বানাতে দিব না, যা করার করো। জবা বেগম রাগে ক্ষোভে তাকালেন। এবারের কথাগুলো খুব গায়ে লাগলো ওনার। তর্ক করার মতো কোনো টপিক খুঁজে না পেয়ে যা তা বলতে থাকলেন। কি বললেন, কি ইঙ্গিত করলেন, কিছুই বুঝে উঠতে পারলেন না। আমার মেয়ের সংসারে চোখ দিয়েছিস, নির্লজ্জ একটা। আমার মেয়ে যদি সেদিন চলে না যেত, বিয়ে পর্যন্ত হতো না তোর। তোর যে রূপ, তাতে কেউ নিয়ে যেত না তোকে, অথচ এখন আমার মেয়েকেই দোষারোপ করছিস। চালচুলোহীন মেয়েদের মাথায় তুলে এমনিই হয়। কি বুঝিস না? এই যে সার্ভেন্ট না বললি, তোর অবস্থা এ বাড়িতে ওদের চেয়েও নিচু। অ্যাটলিস্ট ওরা এ বাড়িতে সার্ভেন্ট, তুই তো কেউ না। আমি কেউ না মানে? আমি এ বাড়ির মেয়ে, অর্পিতা আপুর মতো আমারও এ বাড়িতে অধিকার আছে। তুমি কি বলছো মেজমা? যা মুখে আসছে তাই বলছো আমাকে? একটা কথাও মিথ্যে না তুই। বর্ষা বেগম তীব্র স্বরে বললেন, চুপ করো না তোমরা। মেয়েটার সাথে এরকম কেন করছো? শত্রুতা শুরু করেছো? ছেলের বউয়ের জন্য খারাপ লাগছে ভাবি? হ্যাঁ, তাই। চাঁদনি, এসো আমার সাথে। চাঁদনি দুপাশে মাথা নাড়িয়ে, না বড় মা, আমাকে জানতে হবে। মেজমা আমাকে যা তা বলতে পারে না। এ বাড়িতে অর্পিতা আপুর যতটা অধিকার আছে আমারও ততটাই আছে। কেন ওরা আমার সাথে এমন আচরণ করবে? কেন বলবে আমার অবস্থান সার্ভেন্টের চেয়েও নিচু? অর্পিতা মোক্ষম একটা সুযোগ পেল ওর জামাইকে চা বানিয়ে না দেওয়ার। সব সময় অধিকার নিয়ে তর্ক করা। আর সবচেয়ে কুৎসিত যে ব্যাপারটা, ওর ঘর বর নিজের করে নেওয়া। ও যখন সব ফেলে চলে গিয়েছিল, সে সব চাঁদনি কেন নেবে? চাঁদনি তো ওর সাথে রূপ বা ফ্যামিলি স্ট্যাটাস কোনো দিক দিয়েই জিততে পারবে না। সেখানে ও আধারকে বিয়ে করে রানীর হালে কেন থাকবে? তোর সাথে আমার তুলনা চলে না চাঁদনি। তুই এ বাড়ির কেউ না। মানে এ বাড়ির কেউ না মানে কি? ফালতু কথা বলবে না আপু। অনেকবার তুমি এ কথা বলেছ আমাকে। যেটা সত্যি সেটাই বলেছি। তুই এ বাড়ির কেউ না। চাচ্চু তোকে দত্তক নিয়েছে। চাচ্চু তোর আসল বাবা মা না। তোর আসল বাবা মার কোনো পরিচয় নেই। তুইও এই বাড়ির কেউ না। চাঁদনি বিশ্বাস করলো না। অর্পিতা এ কথা অনেকবার বলেছে ওকে। যতবারই চাঁদনির সাথে ওর কোনো ঝামেলা লাগে, অর্পিতা এসব বলে দুর্বল করতে চায় ওকে। চুপ, একদম চুপ করো, মিথ্যুক একটা। ছি, কত বড় মিথ্যে কথা বলছো। মিথ্যা কথা বলছে না, ও যা সত্যি তাই বলছে। জবা বেগম বললেন। চাঁদনি ভাঙ্গা গলায় বলল, অর্পিতা আপু, তুমি পালিয়েছো সেটা আমার দোষ? আমি তো কিছু কেড়ে নিইনি তোমার, তবুও কেন এত ক্ষোভ? তুমি বলো। তুমি মিথ্যে বলছো, ক্ষোভ ঝাড়ছো আমার উপর। মিথ্যা বলছি না। এই বাড়িতে তোর কোনো অধিকার নেই। হাহ, বিশ্বাস করি না আমি, তবুও না থাকলেও আমি আমার বাবার অধিকারে থাকি, আমার বাবার টাকায় খাই। ও হ্যাঁ, এখন তো আমার হাজবেন্ডও এ বাড়ির ছেলে। তোমাদের ভাষ্য অনুযায়ী যদি মেয়ে হয়ে বাড়িতে আমার অধিকার না থাকে, বাবা আর আধার ভাইয়ের দৌলতে আমার অধিকার আছে। কিন্তু তোমার জামাই কেন এ বাড়িতে বসে বসে খাচ্ছে? সে কে হয় এ বাড়ির? আর কি অধিকার পালিয়ে যাওয়া মেয়ের জামাই সে? আমাকে যেসব কথা বলছো সেসব তো আমি তোমাকেও বলতে পারি। বিয়ের দিন বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে জামাই নিয়ে বাড়িতে উঠে এসেছো, লজ্জা করছে না?
নির্লজ্জ একটা। অর্পিতা কিছু না বলে ঠাস করে চর মেরে দিল চাঁদনিকে। বর্ষা বেগম 2 হাত আঁকড়ে ধরলেন চাঁদনিকে। উনি বুঝতে পারেননি অর্পিতা আকস্মিক থাপ্পড় মেরে দিবে ওকে, নয়তো উনি অবশ্যই আটকাতেন। চাঁদনি কেঁদে দিল। বর্ষা বেগমের হাত ধরে ব্যালেন্স রাখলো নিজেকে। বর্ষা বেগম গর্জে বললেন, অর্পিতা, কোন সাহসে ওকে মারলে তুমি? আধার মাত্রই সদর দরজা দিয়ে বাড়ি ঢুকলো। তার পিছু পিছু আকিব শিকদার এসে পৌঁছালেন। ওরা দুজন আজ শপিং এ গিয়েছিল কেনাকাটা করতে। আকিব শিকদার অফিস থেকে ফোন করে জানালেন আধারকে বেরোতে। ওরা দুজন আজ শপিং এ যাবে। আধার ওনাকে যা যা বলেছিল সব কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন উনি। আধারের ভাবনা উনি জানে না, কিন্তু আধারকে উনি কখনো ভাইয়ের ছেলে মানেনি, সবসময় নিজের ছেলেই ভেবে এসেছেন। আধার দেখলো চাঁদনি কাঁদছে। বর্ষা বেগম ধরে আছে ওকে। অর্পিতা চিল্লাচ্ছে ওর উপর। ওর শক্তি হিসেবে আছে জবা বেগম। 2 মা মেয়ে মিলে বর্ষা বেগম আর চাঁদনিকে হেনস্থা করছে। চাঁদনি কাঁদতে কাঁদতে হঠাৎ ওর দিকে তাকালো। ভেজা চোখের দিকে চোখ পড়তেই আধারের বুক ধক করে উঠল। ঢোক গিলল ও। চাঁদনি বর্ষা বেগমকে ছেড়ে চোখ মুছল, তারপর দ্রুত পায়ে হেঁটে কাছে এগিয়ে গেল। আকিব শিকদার পেছনে থাকায় ও আকিব শিকদারকে খেয়াল করলো না। ও এখন সবাইকে খেয়াল করার মতো অবস্থায় নেই। চাঁদনি অভিযোগ করে বলল, দেখো ওরা কি বলছে আমাকে, আমি এ বাড়ির মেয়ে নই। অর্পিতা আপু সব সময় আমাকে এসব বলে, আমি বিশ্বাস করি না, আজও করিনি। তুমি বলো এসব মিথ্যে। আধার নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে, কিছু বলল না। চাঁদনি এলোমেলো ভঙ্গিতে অস্থির স্বরে বলল, আধার ভাই, তুমি বলো না অর্পিতা আপু যা বলছে সব মিথ্যা। বলো বলো তুমি, প্লিজ বলো। আমার খুব খারাপ লাগছে এসব শুনতে। ওরা কেন আমাকে এসব বলবে? মিথ্যা না, সত্যি। চাঁদনি ক্রুদ্ধ স্বরে বলল, কি বলতে চাইছো? আমি আম্মু আব্বুর আসল মেয়ে না। আমার কোনো সম্পর্ক নেই শিকদার বাড়ির সাথে। না, কোনো সম্পর্ক নেই। চাচ্চু আর ছোট মা অ্যাডপ্ট করেছিল তোকে অনাথ আশ্রম থেকে। তুই আমাদের রক্তের কেউ হোস না। চাঁদনি সন্তুষ্ট দৃষ্টিতে তাকালো, বিমূর্ত স্বরে বলল, মিথ্যে কেন বলছো তুমি? হ্যাঁ, মিথ্যা কেন বলছো? মিথ্যুক একটা। আর কি কি বলে দুর্বল করবে আমাকে? যতবার উঠে দাঁড়াতে চাই বারবার কেন ভেঙে গুড়িয়ে দাও? তোমাদের কারো কথা বিশ্বাস করি না আমি। তোমরা সবাই স্বার্থপর। চাঁদনি কাঁপছে। ওর মনে হচ্ছে আধার এক্ষুনি বলবে সব মিথ্যা, কিন্তু সে নিষ্ঠুরের মতো বলল, চাঁদ, বিশ্বাস কর বা না কর, কিন্তু এটাই সত্যি। মিথ্যে বলে সান্ত্বনা দেওয়ার চেয়ে সত্য বলে কষ্ট দেওয়া ভালো না? পরে তো কষ্টটা আরও বেশি হইতো। আজকেই জেনে নে, ছোটো মা কোনোদিন মা হতে পারতো না। এজন্য চাচ্চু তোকে অ্যাডপ্ট করে নিয়ে এসেছে এ বাড়িতে। কিন্তু তুই এই বাড়ির কেউ না, এটা কে বলল? ওই অর্পিতা, যে কিনা নিজেই পালিয়েছিল এ বাড়ি থেকে। তুই চাচ্চুর মেয়ে, তাই তুই এই বাড়ির মেয়ে। আর আমার বউ, তাই তুই এই বাড়ির বউ। দুটো পরিচয় তোর। ওর চেয়েও বেশি অধিকার আছে। চাঁদনি অসহায় দৃষ্টিতে তাকালো ওর দিকে। আকিব শিকদার এসে আধারের কাঁধে হাত রাখলেন, ধরফরিয়ে বলল, কেন বলছো এসব? একটা কোথাও সত্যি না। চাঁদ, চাচ্চু ইয়ার আর কত বছর লুকাবে? বেশি গোপন করতে গেলে সেটা আরও বেশি প্রকাশ হয়ে যায়। পরে জানলে কি ও কষ্ট পাবে না? তখন বেশি কষ্ট পাওয়ার চেয়ে আজ কষ্ট পেয়ে ওদের জবাব দিতে পারলে সেটা বেশি ভালো না? চাঁদনি এক পলক ওর বাবার দিকে তাকালো। তিনি ঘেমে আছেন। চিন্তায় পড়লে মানুষ ঘেমে যায়। ও কিছু বলতে যাবে তার আগেই অর্পিতা ওদের কথার বাগড়া দিয়ে ঝাঁঝালো স্বরে বলল, তুই কিসের এত বড়াই করিস চাঁদনি শিকদার? টাইটেলের এত বড়াই তো তোকে মানায় না। তুই বুঝিস না এ বাড়িতে কেন তোকে কেউ পাত্তা দেয় না? আধার ভাই আর আমার প্রতি তাদের আচরণ আর তোর প্রতি তাদের ভিন্ন আচরণের মাধ্যমেও বোঝা যায় তুই এই বাড়ির কেউ না। তোর মা বাবা তোকে অনাথ আশ্রমে ফেলে চলে গিয়েছিল। তোর রক্তের ঠিক নাই, জন্মের ঠিক নাই, তুই আধার ভাইয়ের লেভেলের নাই। বুঝিস না তোর সাথে সবাই কেন এমন আচরণ করে? আধার ভাই তোকে কেন এত অপমান করেছিল বুঝিসনি? তোর সাথে আধার ভাইয়ের কোন দিক দিয়ে যায় না। তুই আধার ভাইয়ের বউ হওয়ার যোগ্য না, এই জন্য। আধার আক্রোশে তাকালো অর্পিতার দিকে। তেরে গিয়ে সহসা চর বসালো ওর গালে। অর্পিতার মনে হলো ওর দাঁতগুলো খুলে পড়ে যাবে। আধার ন্যানো সেকেন্ডে আরেকবার মারল। চুলগুলো মুঠো করে ধরে বলল, বেয়াদবের বাচ্চা, বেয়াদব! সাহস কত তোর? এই তোর চাকরও অর্ডার করছিস যে ওকে? কোন সাহসে ওর গায়ে হাত তুলেছিস? তোর হাত ভেঙে দেবো আমি। জবা বেগম ওর হাত ধরলেন, চেঁচিয়ে বললেন, ছাড়ো ওকে। কোন সাহসে মারছো?
তো আমার মেয়েকে, সাহস তো কম না তোমার। আধারের শক্ত হাত উনি ছাড়াতে পারলেন না। ও অর্পিতার চুলগুলো ছিঁড়ে হাতে নিয়ে আসতে চাইল। ধমকাতে ধমকাতে বলল, কে বলেছে ও শিকদার বাড়ির কেউ না? ও আমার বউ, চাচ্চুর মেয়ে। ও এ বাড়ির মেয়ে বউ, ও এ বাড়ির মেয়ে বউ দুটোই। শিকদার বাড়ির পদবীর অহংকার অবশ্যই ও করবে। তুই কে হস ও রক্ত? জন্ম নিয়ে খোটা দেওয়া বয়ফ্রেন্ডকে বিয়ের আগে নিজের নোট পিক দিয়ে রাখিস, তারপর চাপে পড়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাস। সবার পায়ে ধরে জামাই নিয়ে বাড়িতে উঠে এসেছিস। তোর ন্যায় বিচারক মা তোর মতো নষ্টারে কিছু বলতে পারে না, আরেকজনের মেয়েকে যা তা বলে। মা মেয়ে দুটোই কেমনে এত বড় শয়তান হোস? ওরে বাড়িতে থাকার খোটা দিলি তো জানোয়ার। আজ তোকে আর তোর জামাইকে বাড়ি ছাড়া করবো আমি। অর্পিতা চেঁচাচ্ছে, সাথে জবা বেগম বিলাপ করছে। বর্ষা বেগম ছাড়তে বলছে আধারকে। আধারের কানে একটা কথাও ঢুকছে না। ওর অনেক দিনের রাগ অর্পিতার উপর, অনেক ক্ষোভ। আজ চাঁদনিকে এসব বলায় সব ক্ষোভ উবড়ে এসেছে। চাঁদনি নিজের দুঃখ সইবে না কান্না করবে না আধারকে থামাবে নিজেই বুঝে উঠতে পারছে না। ওর কান্না গলার কাছে এসে আটকে গেছে। আকিব শিকদার আধারকে টেনে নিয়ে এলেন, তবুও অর্পিতার চুল ধরে থাকলো। বর্ষা বেগম চাপ প্রয়োগ করে আঙ্গুল খুলে চুল ছাড়ালেন, তবু একগুচ্ছ চুল আধারের হাতে চলে এলো। ও আবারও আক্রোশে অর্পিতার দিকে তেড়ে গেল। আকিব শিকদার আবার ওকে থামালেন। বর্ষা বেগম আর আকিব শিকদার ওকে ধরে রেখেছিল। আধার নিজেকে ছাড়িয়ে নিল ওদের থেকে। হনহনীয় সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অর্পিতার জামাইয়ের মুখোমুখি হলো ও। সে সিঁড়ি ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বউয়ের মার খাওয়া দেখছে। ভেড়া একটা। অবশ্য শ্বশুরের বাড়িতে থেকে শ্বশুরের বাড়ির লোকের উপর চোরপাট করবে সে হেডামি বা কই ওর? আধার দাঁতে দাঁত চেপে বলল, মজা নিচ্ছেন? আর কতকাল এভাবে শ্বশুরের টাকায় অন্ন ধ্বংস করবেন? একটু তো লজ্জা করুন। বউকে নিয়ে বিদায় হন এখান থেকে। আমি বিদায় করতে গেলে খুব খারাপ হবে। বউয়ের ভেড়া হয়ে থাকতে এত ভালো লাগে? অবশ্য আপনার শ্বশুরও এমন বউয়ের ভেড়া, যেমন কুকুর তার তেমন মুগুর। আধার দপদপিয়ে চলে গেল।